শোনাবেন প্লিজ? শোনা যায়? ওকে ওকে জি স্যার, তোমার পাচ্ছি। ওকে, চলেন শুরু করি তাহলে। টানা ক্লাস করা নিশ্চয়ই খুব বেদনাদায়ক অনেকের জন্য। সমস্যা নেই, আমরা আজকে বেশিক্ষণ থাকবো না, খুব দ্রুত শেষ করে দিব, যেহেতু আপনারা এর আগেও 2 ঘন্টা ক্লাস করে ফেলছেন। আজকে আমরা গ্রাফ চার্ট, যেটাকে আমরা বলি ডেটা ইন্টারপ্রিটেশন, মানে তথ্য বিভিন্ন গ্রাফে থাকবে, সেখান থেকে ওই গ্রাফ থেকে যে তথ্যগুলো থাকবে তার উপর ভিত্তি করে কিছু প্রশ্নের আনসার করতে হবে। সেগুলো বিভিন্ন ধরনের হইতে পারে টেবিল, সেটা হইতে পারে কোনো বার চার্ট, ওই যে আবার সেটা হইতে পারে কোনো লাইন চার্ট। আপনারা ফুটবল খেলা দেখেন না, যে স্ট্যাটিস্টিক দেখায় যে বার গ্রাফ এদের মধ্যে, ওই রকম হতে পারে সেটা কোনো পাই চার্ট মানে কোনো বৃত্তের মধ্যে যে ইনফরমেশন দেখায়, দেখবেন বাজেট হইলে বিভিন্ন পত্রিকায় এরকম সুন্দর করে দেখায়, ইত্যাদি ইত্যাদি। তো এই জিনিসগুলাই এর উপর বেস করে এখন এইখান থেকে কিন্তু বাংলাদেশ ব্যাংক আপনার এডিতে আইবিএ একবার কোয়েশ্চেন করছিল, ওইখানে কিন্তু তারা গ্রাফ চার্ট থেকে কোয়েশ্চেন করছিল। সুতরাং এটাকে আমরা ফেলে দিতে পারছি না, এটারও গুরুত্ব আছে। আসেন আমরা তাহলে দেখি প্রশ্নগুলো কিভাবে থাকে। আমরা প্রথমে টেবিল দেখব। টেবিল দিয়ে যে ধরনের প্রশ্নগুলো থাকতে পারে, একটা টেবিল থাকবে, এই টেবিলে কিছু সারি এবং কলামে কিছু ইনফরমেশন থাকবে, সেই ইনফরমেশনের উপর বেস করে কিছু ম্যাথমেটিক্যালি কিছু আনসার করতে হবে, জাস্ট এই উপাত্তগুলো ব্যবহার করে। কেমন, আমরা প্রথমে একটু দেখি। বেস অন দ্য টেবিল শোন ইন টেবিল বিলো, নিচে যে টেবিলটা দেখতে পাচ্ছেন এই টেবিলের উপর বেস করে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন, নিচের কোয়েশ্চেনগুলো আনসার করবেন। An overall picture of the amount of loan disbursement of 5 bank for the last 5 years is as follows. তাহলে নিচে 5টি ব্যাংকের গত 5 বছরের ঋণ বিতরণের তথ্য দেওয়া আছে। আগে বলে রাখি, এগুলো আসলে খুব কঠিন না, আপনি যদি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন বুঝেন এগুলো খুব সহজে করা যায়। এখন আমরা এই টেবিলের লম্ব বরাবর যেগুলো দেখতে পাচ্ছি, কলাম বরাবর ব্যাংকের নাম দেওয়া আছে, চিত্রা, হালদা, কীর্তনখোলা, সুরমা, তিতাস এবং টোটাল দেওয়া আছে। এবং আমরা সারিতে দেখতে পাচ্ছি 10 থেকে 14 পর্যন্ত বিগত 5 বছরের ঋণ বিতরণের তথ্য টাকায় দেওয়া আছে। তো চিত্রা 2010 সালে 18 কোটি ঋণ সে বিতরণ করছে, 11 সালে 24, 12 সালে 45, ইত্যাদি ইত্যাদি। ঠিক একইভাবে হালদাও তাই বলা আছে। এবং লাস্টে 2010 সালে 118 কোটি ঋণ তারা বিতরণ করে, এই 5টা ব্যাংক মিলে, এবং পরেরগুলো, তার মানে নিচের কলামটা হচ্ছে টোটাল। এই হচ্ছে আমাদের ইনফরমেশন। এখন এই ইনফরমেশনের উপর বেস করে আমরা কোয়েশ্চেনে আসি। দেখেন কোয়েশ্চেনটা কেমন হয়। প্রথম কোয়েশ্চেন হচ্ছে, ইন হুইচ অফ দ্য ফলোইং ব্যাংক ডিড ডিসবার্সমেন্ট অফ লোন কন্টিনিউয়াসলি ইনক্রিজ ওভার দ্য ইয়ার। তাহলে কোন ব্যাংকের লোন বিতরণ কন্টিনিউয়াসলি বৃদ্ধি পাইছে সেটা জানতে চাওয়া হয়েছে। তাহলে টেবিলে আসি। এবার টেবিলটাকে আমরা একটু ভালো করে অবজার্ভ করার চেষ্টা করি যে কোন ব্যাংক ধারাবাহিকভাবে প্রতি বছর ঠিক আগের বছর থেকে তাদের ঋণ বিতরণের অ্যামাউন্টটা বেশি ছিল। খেয়াল করে দেখেন, আমরা চিত্রের কথা যদি দেখি, তিতাস। আরেকটা বিষয়, কিছু টিক্স অ্যাপ্লাই করবেন এই টাইপের ম্যাথগুলো যদি আপনি আনসার করতে চান। মানে ওই যে বলছিলাম না, ইন জেনারেলাইজ করে ফেলা, সবাই যেভাবে ভাবে আপনি সেভাবে ভাবেন না। সবাই কিভাবে ভাবে? সবাই ভাবে আচ্ছা চিত্রা 18, 24, হ্যাঁ বাড়ছে, 45 পরে কমে গেছে, ওকে না চিত্রা না। হালদা বাড়ছে কমে গেছে, না। এইভাবে না দেখে আপনি যদি শেষের থেকে আসতেন, মানে সবাই যেভাবে ভাবে নাই, আপনি যদি সেভাবে ভাবতেন, তাহলে অধরা জিনিসটা খুব তাড়াতাড়ি পেয়ে যাইতেন। এই হলো কিছু টেকনিক। অ্যানালিটিক্যাল সবসময় আপনাকে এরকম ঝুঁকি নিতে হবে এবং ক্যালকুলেটিভ পারসন হইতে হবে, তাহলে খুব দ্রুত বের হয়ে আসতে পারবেন। ওকে, তো আমরা তিতাসের গল্প যেটা দেখছি, 13, তারপরে 19 বাড়ছে, 27ও বাড়ছে, 34ও বাড়ছে, 42। তার মানে একমাত্র তিতাসই তার ধারাবাহিকভাবে প্রত্যেক বছরে ঋণ বিতরণের পরিমাণ বৃদ্ধি পাচ্ছিল। তাহলে আনসার কি হবে? তিতাস। শেষ কিন্তু ম্যাথ, এইটুকুই আনসার। বলেন এখন এইটা যদি আপনি না পারেন বা দেখেই ভয় পান, যে জিনিসগুলো আমি জীবনেও দেখি নাই, কিভাবে করব কিছুই বুঝতেছি না, তাহলে তো ভাই বিপদ। এই জন্যই বলছি জাস্ট ক্লাসটাই করেন,
যতটুকু সম্ভব, যেহেতু এখানে সময় এই মুহূর্তে আর নাই, এটাতেই এনাফ, জাস্ট ওয়ে গুলা জেনে রাখেন। ইয়েস, তাহলে আনসার কি হবে? 23। তারপরে দেখেন, ইন হুইচ ইয়ার দ্য ডিসবার্সমেন্ট অফ লোন ওয়াজ দ্য লিস্ট এস কম্পারেড টু দ্য অ্যাভারেজ ডিসবার্সমেন্ট ওভার দ্য ইয়ার। তার মানে কোন বছর পুরো বছরের গড় বিতরণের চাইতে বেশি লোন বিতরণ করা হয়েছে? কোন বছরে টোটাল 5টা ব্যাংকের যে গড় লোন, সেই গড় লোনের চাইতে বেশি লোন দেওয়া হয়েছে কোন বছরে, সেটা জানতে চাওয়া হয়েছে। আবারও দেখেন, ইন হুইচ ইয়ার, নিচের কোন বছরে দ্য ডিসবার্সমেন্ট অফ লোন ওয়াজ দ্য লিস্ট এজ দ্য কম্পারেড টু দ্য অ্যাভারেজ ডিসবার্সমেন্ট ওভার দ্য ইয়ার। তাহলে আমার 5 বছরের গড় বের করতে হবে আগে। এখানে 5 বছরে আমরা গড় বের করব, ওই যে বললাম ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করতে হবে। তো এখানে দেখেন, আমাদের এই হলো 2010 সালে টোটাল বিতরণের সংখ্যা। এখানে 120, এখানে 140, এখানে 154, এখানে হচ্ছে 203। এখন এদের সবগুলাকে যোগ করে আমরা 5 দিয়ে ভাগ করব। ভাগ করলে যেটা পাবো সেটাই হচ্ছে এখানে গড়। এখন এই গড় থেকে আমাদের বেশি, মানে গড় থেকে সবচেয়ে কম কোন বছরে করা হয়েছিল ঋণ বিতরণের সংখ্যাটা, সেটা জানতে চাইছে। এখন এই ম্যাথ আমাদের পুরাটা করা লাগবে না, এই সবগুলা যোগ করে তারপরে 5 দিয়ে ভাগ করে তারপরে ওই গড়ের সাথে কম্পেয়ার করে দেখব কোনটা সবচেয়ে বেশি, সবচেয়ে কম, গড়ের চাইতে সবচেয়ে কম কোনটা। তাহলে অনেক সময়ের ব্যাপার। আপনারা একটা বুদ্ধি করতে পারেন, 2010 সালে 118, তারপরেরটাতে বেশি, তারপরেও বেশি, তারপরেও বেশি, এরপরেও বেশি। তাহলে আপনারা বলেন তো, আমি এই জিনিসটা ম্যাথ না করেও 5টাকে যোগ করে 5 দিয়ে ভাগ করে তারপরে গড় বের করে সেই গড় থেকে কোন বছরের টোটালটা কম সেটা বের করতে বলছে, সেটা না করেও কিভাবে করা যেতে পারে? দেখেন, আপনি এভাবে চিন্তা করেন তো। এক্স্যাক্টলি এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে কম দেখা যাচ্ছে যেটা, সেটা মাস্ট বি গড়ের চাইতে কম হবে। তার মানে আপনি শুধু ম্যাথ গড় করেন রাশিগুলোর যোগফল বা রাশির সংখ্যা, কখনো এইটা ভাবেন না যে এমন তো হইতে পারে। এই যে আউট অফ দ্য বক্স চিন্তা করা, তার মানে 118 এখানে সবচেয়ে কম। তাহলে আর যাই হোক, এদের গড় যাই হোক, ওই গড়ের চাইতে এই 118 থাকবে সবচেয়ে কম। ইয়েস, তার মানে এটাই আনসার। তাহলে 118 আছে কয় সালে? 2010 সালে। তার মানে আমার আনসার হবে কি 2010 সাল। বোঝা গেল নিশ্চয়ই যে আমরা ম্যাথটা না করে আনসার করতে পারলাম। যেমন আমি যদি আপনাকে বলি যে কেউ যদি না বুঝে থাকেন, 2, 1, 3, 5, 7 এই সংখ্যাগুলোর গড় করেন, গড় করলে যে গড় পাবেন সেই গড় থেকে ছোট হবে কোন ভ্যালুটা, বা এদের মধ্যে সবচেয়ে যেটা ছোট সেটাই তো হওয়ার কথা। এদের গড় করেন, গড় যা পাবেন ওই গড়ের থেকে সবচেয়ে ছোট কি থাকবে? এখানে একই থাকবে। এবার বলতেছে যে হোয়াট ওয়াজ দ্য পার্সেন্ট ইনক্রিজ অফ টোটাল ডিসবার্সমেন্ট অফ লোন অফ অল ব্যাংকস বিটুইন 2012 and 2013। তাহলে 2012 এবং 13 এই দুইটার সাথে আমাদের কম্পেয়ার করতে বলছে। তাহলে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ, তাহলে পার্সেন্টেজ কত, ইনক্রিজ বৃদ্ধির পার্সেন্টেজ কত, অফ টোটাল ডিসবার্সমেন্ট অফ লোন মোট লোন বিতরণের যে সংখ্যাটা সেটা কত পার্সেন্ট বৃদ্ধি পাইছে অফ অল ব্যাংক বিটুইন 12 to 13, 12 থেকে 13 পর্যন্ত সবগুলো ব্যাংকের আমরা মোট লোন বের করে দেখব এবং তারপরে কত বৃদ্ধি পেয়েছে সেটাকে আমরা পার্সেন্টেজে নিয়ে আসার চেষ্টা করবো। আমাদের কাছে সেটাই জানতে চাইছে। তাহলে 12 আর 13তে আমরা দেখি মোট কত ছিল। 12 আর 13 এই হচ্ছে আমাদের 12তে ছিল 140 টোটাল 5 ব্যাংকের, আর 13তে ছিল 154 মোট 5 ব্যাংকের। তাহলে 140 আর 154 আমরা এখন বিয়োগ করব প্রশ্ন অনুযায়ী। তো আমাদের 13তে ছিল 2013তে মোট বিতরণকৃত লোনের সংখ্যা ছিল 154 কোটি এবং 2012তে যেটা ছিল সেটা ছিল হচ্ছে 140 কোটি বিতরণের সংখ্যা। তাহলে এইখানে বৃদ্ধি পাইছে কত? তো 154 মাইনাস 140, তাহলে আমরা বলতে পারি 14 বৃদ্ধি পাইছে হচ্ছে 14 কোটি। 12 থেকে 13তে মোট 5 ব্যাংকের
লোন বিতরণের যে সংখ্যাটা সেটা বৃদ্ধি পেয়েছে হচ্ছে 14 কোটি। এখন সেটাকে পার্সেন্টেজে নিতে বলছে। তো আপনাদের পার্সেন্টেজে নর্মালি আমার যারা ক্লাস করছেন তারা জানেন পার্সেন্টেজ কিভাবে বের করতে হয়, টার্গেট বাই বেস ইনটু 100। তো এটা কি ইনক্রিজ ডিক্রিজের ম্যাথ কিনা? হ্যাঁ, ইনক্রিজ ডিক্রিজের ম্যাথ। এবার কি ডিক্রিজের না ইনক্রিজের ম্যাথ। ইনক্রিজ আর ডিক্রিজ হোক, আমার পার্সেন্টেজের বেস কি থাকে? রিজাল্ট। টার্গেট মানে রিজাল্ট, ফলাফল। তাহলে কত বৃদ্ধি পাইছে? 14। তাহলে আমার টার্গেট হবে 14। এবার যখন ইনক্রিজ হয় তখন বেস থাকে কোন ভ্যালুটা? ছোট ভ্যালুটা। তাহলে কতর মধ্যে 14 বৃদ্ধি পাইছে? 140 কোটির মধ্যে 14 কোটি বৃদ্ধি পাইছে। তাহলে ইনটু 100 দ্বারা গুণ করলে সেটা পার্সেন্টেজে কনভার্ট হয়ে যাবে। বুঝা গেল? 0 0 কাটা, 40 40, 14 14 কাটা, তার মানে কত? 10% ঋণ বিতরণ বৃদ্ধি পেয়েছে সবগুলো ব্যাংকের 12 থেকে 13-তে। এই যে বললাম গ্রাফ চার্টের তথ্য বিশ্লেষণ করবেন, তবে আপনার ম্যাথমেটিক্সের সকল জায়গাগুলোতে আপনার দখল থাকতে হবে। ঠিক আছে, আসেন তাহলে এই ছিল আমাদের একটা টেবিল থেকে পরপর 3টা কোয়েশ্চেন। ঠিক আছে, তো বুঝতেই পারছি প্রশ্নগুলো কেমন হয়, জাস্ট ধারণা নেওয়া। এবার আসেন আমরা বার চার্টে আসি। এটা বাংলাদেশ ব্যাংকে এডিতে আসা একটা কোয়েশ্চেন, আর কোয়েশ্চেনটা নেওয়া হয়েছে ইন্ডিয়ান একটা ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছিল। আর কোয়েশ্চেনটা বাংলাদেশ ব্যাংকের এডিট মেবি 2013 সালের এডিতে আসা আইবি এর পরীক্ষার কোয়েশ্চেন। আইবি এডিতে কোয়েশ্চেন করছিল 2013 সালে। প্রশ্নটা দেখেন কি বলছে। A bar graph given below shows that sales of book in thousand number find from 6 branches of a publishing company during 2 consecutive years 2000 and 2001. 2000 থেকে 2001 সালে পাবলিশিং কোম্পানির বই বিতরণের তথ্য এখানে দেওয়া আছে। সেলস অফ বুকস ইন 1000 নাম্বার from 6 branches B1 B2 B4 5 6 of publishing company in 2001 2002 2001. তো এবার আমরা গ্রাফটার দিকে তাকাই। এই গ্রাফে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি খেয়াল করে দেখেন, এই গ্রাফের লম্ব অক্ষে সেলস বই বিক্রয়ের তথ্য, সেলস ইন 1000 মানে টাকায় বই বিক্রয়ের তথ্য দেওয়া আছে, টাকায় লম্ব অক্ষে। আর ভূমি অক্ষে কি দেওয়া আছে? ভূমি অক্ষে আমরা ব্রাঞ্চ 1, ব্রাঞ্চ 2, ব্রাঞ্চ 3, ব্রাঞ্চ 4, ব্রাঞ্চ 5 এন্ড ব্রাঞ্চ 6 ওইগুলো বোঝাচ্ছে। এবং এইখানে নিচের দিকে দেখবেন, এই জন্য গ্রাফটা খুব ভালোভাবে রিয়েলাইজ করতে হয়। নিচের দিকে আমরা ভূমি অক্ষে ব্রাঞ্চ দেখতে পাচ্ছি, আবার নিচে এই জায়গায় একটু খেয়াল করেন তারা একটা ইন্ডিকেটর দিয়ে রাখছে। এই যে এখানে ব্লু কালার, এই ব্লু কালার দিয়ে তারা বোঝাতে চাচ্ছে ব্লু কালারের যে বারটা, সেই বারটা 2000 সালকে রিপ্রেজেন্ট করছে। আবার পরে দেখেন লাল কালার দিয়া তারা লাস্ট আইডেন্টিফাই করে দিচ্ছে এটা 2001 সালকে মিন করছে। তার মানে আমরা যখন লাল কালারটা দেখতে পাচ্ছি ভারের, এই বারটা আসলে কি মিন করছে? 2001 সালকে মিন করছে। তাহলে এইটুকুই হলো 2001 এবং 2002। এখানে 2 বছরের তথ্য দেওয়া আছে। 2000 থেকে 2001 এর তথ্য দেওয়া আছে। এবার এই বার চার্টটাকে আরেকটু বিশ্লেষণ করেন, প্রশ্নে পড়ে যাবেন, আর নিজে নিজে বিশ্লেষণ করেন যেটার মধ্যে আর কি কি তথ্য আমি নিতে পারি। মানে বার চার্ট বা পাই চার্ট বা গ্রাফ চার্ট যেটাই বলে না কেন, এদের তথ্যগুলো দেখে আমরা খুব সহজে অনুমান করতে পারি যে আমাদের একটা নির্দিষ্ট প্রতিষ্ঠানের ওভারঅল চিত্রটা কি, সেটা ফাইন্যান্সিয়াল হোক বা অন্য যে কোনো কিছুই হোক। যেমন আমরা খেলাই দেখি, ক্রিকেট খেলাই, ফুটবল খেলাই, সামান্য একটা বার চার্টের মধ্যে সকল তথ্য কত সহজেই রিপ্রেজেন্ট করে দেওয়া হয়, আমরা এক পলকে সব আনসার পেয়ে যাই। বিষয়টা এখানেও তাই। তো এইখানে আমরা 2001 থেকে 2000 সাল থেকে 2001 সালের বই বিক্রয়ের যে অবস্থাটা সেটা বুঝতে পারছি ভালো বৃদ্ধি পেয়েছে। কিন্তু দেখা গেল যে 2000 থেকে 2001 সাল ব্রাঞ্চ বি যেটা, তার বই বিক্রয়ের তথ্যটা ভালো না, খারাপ, কমে গেছে। এবং ব্রাঞ্চ 3 সেও দেখা গেল যে ক্রমান্বয়ে বৃদ্ধি পাইছে। ব্রাঞ্চ 4 এরটাও বৃদ্ধি পাইছে, 5 এরটাও বৃদ্ধি পাইছে, 6 এরটাও বৃদ্ধি পাইছে। তার মানে একমাত্র এক্সেপশনাল ছিল ব্রাঞ্চ 2, সে খারাপ কাজ করছে, তার পারফরমেন্স ভালো ছিল না। আমরা খুব সহজে সিদ্ধান্ত নিতে পারছি। এর বাহিরে আসলে এই গ্রাফে আর কিছু দেখতে পাচ্ছি না। এবার প্রশ্নে আসি। প্রশ্ন যেটা করা হয়েছে সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য রেশিও অফ
the total sales of branch 2 of both years to the total sales of branch 4 of both years. তার মানে আমাদের কাছে তারা এটা জানতে চাচ্ছে ব্রাঞ্চ 2 এবং ব্রাঞ্চ 4 এর 2001 এবং 2001 না 2000 সাল। আমাদের কাছে এটা জানতে চাচ্ছে যে ব্রাঞ্চ 2 এবং ব্রাঞ্চ 4 এর 2000 এবং 2001 সালের মোট বই বিক্রয়ের অনুপাতটা কত সেটা। তাহলে খুবই সিম্পল বিষয়। এবার আমরা একটু গ্রাফের দিকে তাকায় দেখি তো যে আমাদের এই গ্রাফে 2000 ব্রাঞ্চ 2 এবং ব্রাঞ্চ 4 2000 থেকে 2001 সালে বিক্রিত মোট বইয়ের অনুপাতটা কত। তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ব্রাঞ্চ 2 যেটা সেইখানে 2000 সালে বিক্রয় হয়েছিল হচ্ছে 75 এবং 2001 সালে বিক্রয় হয়েছিল হচ্ছে 65। দ্যাট মিনস 140 এই পরিমাণ বিক্রয় হয়েছিল হচ্ছে আমাদের ব্রাঞ্চ 2 তে। আর ব্রাঞ্চ 4 এ কি পরিমাণ বিক্রয় হয়েছিল? ব্রাঞ্চ 4 এ 2 থেকে 2000 সাল, দ্যাট মিনস 2000 সালে 85, 2001 সালে বিক্রয় হয়েছিল হচ্ছে 95। তার মানে এইখানে আমরা 9 দুগুণে 18 180 পাচ্ছি। তাহলে এবার বলতেই পারি ব্রাঞ্চ 1 এবং ব্রাঞ্চ 2 এর অনুপাতটা কি 140 অনুপাত 180। তার মানে বুঝতেই পারছি পুরো বিষয়টাই আসলে একটা ম্যাথমেটিক্যাল টার্ম। এখানে আমার ভালোভাবে ম্যাথমেটিক্স জানতে হবে। তাহলে 2 দিয়ে ভাগ দিলে 7 আর 2 দিয়ে ভাগ দিলে কত 9। তার মানে 7 অনুপাত 9 এটাই হলো ব্রাঞ্চ 2 এবং ব্রাঞ্চ 4 এর 2000 এবং 2001 সালের মোট বই বিক্রয়ের অনুপাতের সংখ্যাটা। দ্যাট মিনস অপশন ডি হচ্ছে আনসার। এখন বলেন না পারার কোনো ওয়ে আছে? আমরা এগুলো সেরে আসবো? কোনোভাবেই না। কিন্তু আমাদের এই বেসিক জায়গাগুলো যদি ক্লিয়ার থাকে, কিভাবে আনসার করতে হয় সেগুলো যদি জানা থাকে, আশা করছি এগুলো নিয়ে খুব একটা ব্যাক পেতে হবে না। আমরা আরেকটা কোশ্চেনে আসি। তবে ক্যালকুলেশন এফিসিয়েন্সি ভালো থাকতে হবে। টোটাল সেলস অফ ব্রাঞ্চ B6 for both years is what percent of the total sales of branch B3 of both years? তার মানে B6 থেকে B6 এর যে মোট 2 বছরের বিক্রয়টা, এটা B3 থেকে মোট 2 বছরের বিক্রয় থেকে কত পার্সেন্ট সেটা জানতে চাইছে। তার মানে আমার B6 এবং B2 2 বছরের মোট বিক্রয়ের পরিমাণটা আগে বের করতে হবে, তারপরে আমরা পার্সেন্টেজ বের করতে পারবো। আসলে আমাদের কাছে এটাই বোঝা যাচ্ছে। তার মানে আমরা এখন কি করব, ওই 2 বছরের বিক্রয়গুলো, কোন বছর বলছে এখানে, B6 এবং B3 এর কথা বলছে। ফাইন, তাহলে B6 এ কি আছে? B6 টোটাল সেলস অফ ব্রাঞ্চ B6 ফর বোথ ইয়ার্স। তাহলে B6 এ আমরা দেখতে পাচ্ছি হচ্ছে টোটাল সেলস হচ্ছে 70 এবং 80। 70 প্লাস 80। এবার আরেকটা হচ্ছে B3। তাহলে B3 তে যেটা পাচ্ছি সেটা হচ্ছে 95 এবং 110। 95 এবং 110। এখন আমরা এগুলাকে আগে যোগ করি, তারপরে আমরা এখানে পার্সেন্টেজ নির্ণয় করব তারা যেটা বের করতে বলছে। তো এখানে যোগ করলে কি হবে, এগুলা পারবেন, আমি আর এটা করতে চাচ্ছি না। তো আমরা দেখব যে কোনটা এখানে বড় কোনটা ছোট, তারপরে আমরা পার্সেন্টেজ নির্ণয় করতে পারবো। এখানে কত হয়, 14 আর 15 150। আর এখানে কত হয় আমাদের 205 মেবি, তাই না? তার মানে বোঝাই যাচ্ছে এখানে বেশি। এটা থেকে এটা বিয়োগ করবেন, তারপরে ছোটটা নিচে রাখবেন, ইনটু 100, উপরে বিয়োগফল পার্সেন্টেজ চলে আসবে। আমরা পরে আসি। What percent of the average sales of branch 1, branch 2, branch 3
in 2001 is the average sales of branch 1, branch 3, branch 6 in 2000 তার মানে 2000 সালের কথাই বলছে। তার মানে ব্রাঞ্চ 1 এবং ব্রাঞ্চ 2 এবং ব্রাঞ্চ 3 যেগুলোর কথা বলা আছে সবগুলো ব্রাঞ্চের আমাদের কি বের করতে হবে, সমষ্টি বের করতে হবে। সমষ্টি বের করে আমরা যতটা ব্রাঞ্চ তত দিয়ে ভাগ দিব, তাহলে ওদের গড় চলে আসবে। তো হোয়াট পার্সেন্ট এভারেজ, এইবারও আমার পার্সেন্টেজই বের করতে বলছে। কাদের? ব্রাঞ্চ 1 ব্রাঞ্চ 2, তার মানে আমরা ব্রাঞ্চ 1 প্লাস ব্রাঞ্চ 2 প্লাস ব্রাঞ্চ 3 ইন 2001, জাস্ট 2001 সালের, 2 সাল না কিন্তু। তাহলে আমরা যদি দেখি তাহলে তাদের টোটাল কত আসে, তাহলে এদেরকে আবার কি করতে হবে, এদের আবার গড়, তার মানে গড় মানে আমাদের কত, 3 বছর 3টা ব্রাঞ্চ, তার মানে 3 দিয়ে ভাগ দেব। আচ্ছা, এবার আমার ব্রাঞ্চ 1 2001 সালের বিক্রয় কত? ব্রাঞ্চ 1 2001 সালে বিক্রয় ছিল 80, তাহলে এখানে হবে 80 প্লাস ব্রাঞ্চ 2 2001 সালের বিক্রয় ছিল কত? 75, তাহলে এখানে হবে হচ্ছে 75। আমি জাস্ট ওয়েটা বলে দেই, বারবার ক্যালকুলেশন যেগুলোতে শিখার আছে ওইটাতে দেখাই। 2000, তারপরে ব্রাঞ্চ 2 গেল, ব্রাঞ্চ 2 এর পরে কি ব্রাঞ্চ 3, এটা হচ্ছে ব্রাঞ্চ 3 1 2 3। তো 3 তে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে 95, তাহলে যোগ করে 3 দিয়ে ভাগ দিলে এইখানে আমার গড় চলে আসবে। এরপরে আবার দ্য এভারেজ সেলস অফ ব্রাঞ্চ 1 ব্রাঞ্চ 2 ব্রাঞ্চ 6 1 3 এবং 6 2000 সালের, তাহলে আবার ব্রাঞ্চ 1 ব্রাঞ্চ 3 এবং ব্রাঞ্চ 6 এদের আবার গড় বের করতে হবে। তাহলে একইভাবে এবার মান বসাবো। তো ব্রাঞ্চ 1 2000 সালে ছিল কত? ব্রাঞ্চ 1 এ 2000 সালে ছিল 80। ব্রাঞ্চ 3 তে 2000 সালে কত ছিল? ব্রাঞ্চ 3 তে 2000 সালে ছিল 2003, ব্রাঞ্চ 3 এই ব্রাঞ্চ 3 2000 সালে ছিল 95 প্লাস ব্রাঞ্চ 6 2000 সালে কত ছিল? ব্রাঞ্চ 6 70, যোগ করে 3 দা ভাগ করে দেব। তাহলে এইখানের গড় এবং এইখানের গড়, তারপরে দেখবো যে কোথায় বেশি, বিয়োগ করব। তাহলে বিয়োগ ফলটা উপরে রাখবো, যদি বৃদ্ধি হয় তাহলে ছোট ভ্যালুটা নিচে রাখবো ইনটু 100%। আগে আমরা একটা ম্যাথ দেখাইছি এরকম, তার মানে পরপর দুইটা ম্যাথে একই স্ট্রাকচারের ছিল, জাস্ট পার্সেন্টেজ বের করা। এবার দেখেন এটা একটু ভিন্ন, আমরা এটা করায় দিব পুরাটা। হোয়াট ইজ দ্য এভারেজ সেলস অফ অল দ্য ব্রাঞ্চ, সকল ব্রাঞ্চের গড় সেলস কত ইন 1000 নাম্বার ফর দ্য ইয়ার 2000, তার মানে 2000 সালের সকল ব্রাঞ্চের গড় বের করতে বলছে। তার মানে আমার ব্রাঞ্চ 1 থেকে ব্রাঞ্চ 6 পর্যন্ত জাস্ট 2000 সালের গড়টা বের করব। তার মানে সবগুলো ব্রাঞ্চের 2000 সালের তথ্যগুলো আমরা যোগ করব। তাহলে 80 75 95 85 75 70, এই হচ্ছে আমাদের সবগুলো ব্রাঞ্চের 2000 সালের মোট বিক্রয়। তাহলে ব্রাঞ্চ 1 80, ব্রাঞ্চ 2 75, ব্রাঞ্চ 3 95, ব্রাঞ্চ 4 85, 75 70। এটাকে এখন ভাগ দিব হচ্ছে আমাদের 6 দিয়া, তাহলে যেটা আসবে সেটাই আনসার। এবার একটু ট্রাই করে দেখেন, যে বারবার বলি না যে কিছুটা আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে। ম্যাথটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে আউট অফ দ্য বক্স চিন্তা করা যেতে পারে, কারণ এই ম্যাথ যদি আমি পুরোটা যোগ করে ভাগ করতে যাই অনেক সময়ের ব্যাপার। আচ্ছা দেখেন তো ধরে ছিঁড়ে করা যায় কিনা, যে এখানে প্রায় কাছাকাছি সবচেয়ে বেশি কে আছে, আমরা 80 বানাইতে পারি কিনা। দেখেন এখানের 5 এখানে নিয়ে আসলে আমার 3টায় 80 হয়ে গেল, ঠিক আছে, 3টায় 80 হয়ে গেছে। তো এখান থেকে আমি 5 এখানে সরায় দিলাম, এইটা 80 হয়ে গেল। আরো 10 এখানে থাকে, তো এইখান থেকে 10 70 এর সাথে নিয়ে গেলাম, তার মানে সবই 80 হয়ে গেল। ওয়াও, দেখেন এইভাবে আউট অফ দ্য বক্স যদি চিন্তা করতে পারেন তাহলে আপনি খুব দ্রুত আনসার করে ফেলতে পারেন। তাহলে আমার গড়টা কত আসে? 80 আসে। আমার কথা কি বুঝছেন কিভাবে চিন্তা করা হয়েছে? এবং সেটা করতেই হবে সময় বাঁচাইতে গেলে। একটা ম্যাথের ফিগার দেখে সাথে সাথে আপনার এই এতটুকু অনুমান আসতেই হবে। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। পরেরটাও পারবেন, আমি আর একটা থেকে এত কিছু না দেখাই। এবার দেখেন কি বলছে, স্টাডি দ্য ফলোইং। এবার আমরা লাইন চার্ট দেখব। এর আগে টেবিল, বার চার্ট, এবার লাইন চার্টে আসি। স্টাডি দ্য ফলোইং লাইন গ্রাফ and answer the question. Export from 3 company over the years.
ওকে, ইন কোর টাকা। এবার আমার গ্রাফটা ভালো করে একটু রিয়েলাইজ করতে হবে। তো এইখানে দেখতে পাচ্ছি আমাদের অ্যামাউন্ট টাকায় দেওয়া আছে, ফাইন। লম্ব অক্ষে গ্রাফটার লম্ব অক্ষে আমাদের যে তথ্যটা দেওয়া আছে সেটা হচ্ছে অ্যামাউন্ট, কোটিতে দেওয়া আছে টাকা। ভূমি অক্ষে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইয়ার রিপ্রেজেন্ট করতেছে। এবং সবচেয়ে জরুরি বিষয়, এই যে আপনি একটা ডিরেকশন দেখতে পাচ্ছেন, সেই ডিরেকশনটা আসলে কি কে কাকে বোঝাচ্ছে? এক্স নামক কোম্পানিকে বোঝাচ্ছে। এখানে হয়তো আপনারা খুব ভালো দেখতে পাচ্ছেন না, আমি বুঝাই দিচ্ছি যে এক্স কোম্পানির লাইনটা এখানে কেমন হবে। তারা বলতেছে যে নেভি ব্লু কালার যেটা আছে, ব্লু কালার, ওই ব্লু কালারটা হবে হচ্ছে আপনার এইখানে এক্স কোম্পানিকে রিপ্রেজেন্ট করতেছে। এবং এরকম করে সাইন দেওয়া আছে, দেখেন সাইনটা অনেকটা ডায়মন্ড শেপের মতো আছে, ডায়মন্ড শেপ। আচ্ছা কি হলো, এরকম ডায়মন্ড শেপ, তার ভিতর দিয়া আপনার ব্লু কালার চলে যাচ্ছে এরকম। এটা বোঝাচ্ছে হচ্ছে, সহজ কথা এটা বলি যে একটা ডায়মন্ড শেপ এবং তার মধ্য দিয়া তথ্য যাচ্ছে, সেটা হচ্ছে এক্স কোম্পানি। আবার পরে একটা বর্গাকার শেপ, তার ভিতর দিয়া তথ্য যাচ্ছে, সেটা হচ্ছে জেড কোম্পানিকে রিপ্রেজেন্ট করছে। তারপরে একটা ট্রায়াঙ্গুলার শেপ, ত্রিভুজ আকৃতির শেপ, সেটা দিয়া তথ্য যাচ্ছে, সেটা কোম্পানি ওয়াই কে রিপ্রেজেন্ট করছে। সেটা কোথায় দিয়ে দিছে আপনি যদি ভালো করে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে এটা এই গ্রাফের নিচে দিয়ে দেওয়া থাকে এবং গ্রাফের পাশেও মাঝে মাঝে বলে দেওয়া থাকে। তো এইগুলা গ্রাফ দেখার পরে আশেপাশে আপনি দেখবেন গ্রাফের যে বিষয়গুলো থাকে সেটা কি বুঝায় সেটা পাশে বলে দেওয়া থাকে, সেটা দেখতে হবে। আচ্ছা, এবার আমরা প্রশ্নে যাব। আমাদের পুরো গ্রাফের বিষয়টা বোঝা গেল যে লম্ব অক্ষে কি আছে, ভূমি অক্ষে কি আছে, এবং এখানে তিনটা লাইন দেখতে পাচ্ছি, কোন লাইনটা কোন কোম্পানিকে রিপ্রেজেন্ট করে সেটাও বুঝতে পারছি। এবার প্রশ্নে আসি। প্রশ্ন হচ্ছে যে ফর হুইচ অফ দ্য ফলোইং পেয়ার অফ ইয়ার্স দ্য টোটাল এক্সপোর্ট ফ্রম দ্য থ্রি কোম্পানি টুগেদার আর ইকুয়াল। তারা বলতেছে যে নিচের কোন বছরটাতে তিনটা কোম্পানির এক্সপোর্ট পরস্পর সমান ছিল। নিচের কোন দুইটা বছরের তিন কোম্পানির এক্সপোর্ট পরস্পর সমান ছিল আমাদের কাছে সেটা জানতে চাওয়া হয়েছে। তাহলে এইখানে আমার আসলে অপশন টেস্ট করে সামনের দিকে আগাতে হবে। তাহলে আমরা যে কাজটা করতে পারি, এখানে আমরা অপশনের দিকে তাকায় কাজ করি যে 2095 এবং 2096 এই দুই সালের গল্প যদি আমরা দেখি, যে সবসময় একটু বলবো যে আমরা অপশন টেস্ট ক্ষেত্রে যে যখন ম্যাথগুলোতে করতে যাব তখন শেষের দিক থেকে অপশন টেস্টে আসবো। যেমন আমি অপশন ডি এর কথা যদি বলি, 95 সালে আমরা একটু দেখতে চাই এক্স এবং ওয়াই এবং জেড কোম্পানির বিক্রয়ের পরিমাণ কি ছিল। এক্স কোম্পানি, ওয়াই কোম্পানি এবং জেড কোম্পানির বিক্রয় মোট কত। 95 সাল। আমরা যদি গ্রাফের দিকে তাকাই তো এই ছিল আমাদের 95 সাল। এই 95 সালে এই ব্লু কালারটা ছিল কি বলেছিলাম, ব্লু কালার হচ্ছে এক্স কোম্পানি। তাহলে 95 সালে ব্লু এই এক্স কোম্পানি 95 সালে কত টাকা, এখানে 40 কোটি টাকা বিক্রি করছে। তার মানে আমরা এটা বলতে পারি 40, এক্স কোম্পানি 40। ঠিক একইভাবে আমরা এবার 95 সালেই এক্স কোম্পানি গেল। এবার সবুজ যেটা আছে ত্রিভুজ আকৃতির সেটা হচ্ছে ওয়াই কোম্পানি। তাহলে ওয়াই কোম্পানি 95 সালে কত বিক্রি করছে, দেখেন এটা 60 রিপ্রেজেন্ট করছে, তার মানে 60 কোর হবে। তো ওয়াই হচ্ছে 60। এবার জেড এর কথা বলি, জেড কেমন করছে। জেড হচ্ছে আমাদের লাল বর্গ আকৃতির। 95 সালে জেড, এই যে জেড কত বিক্রি করছে, 120 বিক্রি করছে, তাই দেখতে পাচ্ছি।
120। এবার এদেরকে আমি যোগ করে দেই, তাহলে দেখেন এখানে আমাদের কত আসে, এবং এইটা যেটা আসবে এবং 96 সালের যে তিনটা কোম্পানির যে যোগফল, সেই দুইটা যোগফল যদি আমাদের এখানে পরস্পর সমান হয়, তাহলে আমরা বলতে পারি যে হ্যাঁ এই দুইটাই রাইট আনসার। তাহলে 0, 12, 2 হাতের 1, তার মানে 220। এবার 95 সাল গেল, এবার 96 সালের গল্পে আসি। 96 সালেও আমরা এক্স, ওয়াই কোম্পানি এবং জেড কোম্পানির তথ্য বিশ্লেষণ করি। 96 সাল এটা। তো প্রথমে আমরা এই ত্রিভুজ আকৃতির যেটা দেখতে পাচ্ছি সেটা, আর সেটা বলতে কি, ত্রিভুজ আকৃতি ওয়াই কোম্পানি কত টাকা বিক্রি করে এই লাইনে বরাবর? 60 কোটি টাকা। তাহলে ওয়াই এর ভ্যালুটা হবে 96 সালে 60। ঠিক একইভাবে আমরা 96 সালে এরপরে আমরা যদি সোজা উঠি, তাহলে এটা পাই হচ্ছে লাল স্কোয়ার, তার মানে জেড কোম্পানি। 96 সাল এই সোজা উঠলে আমরা এইটা পাচ্ছি, তাহলে কত হয়? 90। তার মানে আমরা 96 সালে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 90। আমাদের কোনটা 90? 90 হচ্ছে 96 সালে 90 হচ্ছে লাল বলতে কি, জেড কোম্পানি। তাহলে জেড হচ্ছে 90। এবার আমাদের আর বাকি আছে কি? বাকি আছে হচ্ছে এই 96 সালে এক্স কোম্পানি, এক্স মানে ব্লু, এক্স 96 এক্স, এটা কত? 70। এবার আমরা যোগ করে দিই, তাহলে দেখি কত আসে। 0, 15 আর 7, 22, 220। তাহলে আমরা দেখতে পাচ্ছি 96 এবং 95 সালের এক্স, ওয়াই, জেড তিনটা কোম্পানির মোট এক্সপোর্টের পরিমাণ পরস্পর সমান। তাহলে আমাদের আনসার হবে কি? অপশন ডি। আশা করি বুঝতে পেরেছেন যে আসলে কিভাবে গ্রাফ চার্টগুলো থেকে আনসার বের করে নিয়ে আসতে হয়। ওকে, এটা থেকে আরো একটা কোয়েশ্চেন আছে, আপনারা দেখেন। এই কোয়েশ্চেন যদি পারেন তাহলে আর আমি করাবো না, আশা করি পারবেন। যে average annual export during the given period of company Y is approximately what percent of the average annual export of company Z? তাহলে তারা আমাদের কাছে এটা বলতেছে যে average annual export during the given period, তাহলে এইখানে আপনার 93 থেকে 96 পর্যন্ত এই কোম্পানির, ওয়াই কোম্পানির যে এক্সপোর্ট তার গড়, তাহলে আমরা 93 থেকে 96 কত পর্যন্ত, 96 নাকি না 99 পর্যন্ত যতগুলো বিক্রয় আছে এক্স ওয়াই কোম্পানি সবগুলো যোগ করে আমরা সংখ্যা দিয়া, বছর দিয়ে ভাগ দিব, যত বছর। ঠিক এটা আবার জেড এর ক্ষেত্রে হবে। তারপরে আমরা নির্ণয় করতে পারবো যে কে কম কে বেশি এবং সেটা পার্সেন্টেজে কত। ওই আগেও যেভাবে আমরা পার্সেন্টেজের কোয়েশ্চেন করছিলাম, এখানেও কিন্তু ঠিক তাই। যেমন আমরা যদি এখন এইখানে ওয়াই কোম্পানির এভারেজ বের করতে যাই, এখানে একটু বড় হবে, আপনারা নিজেরা এই জন্য বলছি করতে পারবেন নিজেরাই। ওয়াই কোম্পানির এভারেজ বের করবেন, ওয়াই এর এভারেজ। তাহলে আমার ওয়াই কোম্পানির 93 থেকে 96 পর্যন্ত আমার মোট কয় বছর? 6 বছরের 1, 2, 3, 4, 5, 6 বছরের সমষ্টি 6 দিয়া ভাগ করলে গড় পাবো। তো বিশাল ক্যালকুলেশন। কোন কোম্পানি? ওয়াই বলতে কি, ওয়াই বলছে এইটা। তাহলে 93 ওয়াই ছিল হচ্ছে 80, এখানে 80, 80-র পরে 94 ওয়াই হচ্ছে 40, 95 হচ্ছে এটা, 95 ওয়াই হচ্ছে 60, 96 ওয়াই হচ্ছে 96 ও 60, 97 ওয়াই হচ্ছে কত? 80, 98 বুঝেন কত ঝামেলা, কতগুলো লিখতে হবে। 98 হচ্ছে 100 এবং 99 হচ্ছে 140।
এইগুলা যোগ করে 6 দিয়ে ভাগ দেবেন, আপনার গড় আসবে। ঠিক একইভাবে পরের যে কোম্পানিটা আছে সেটার ক্ষেত্রে আপনি এভাবে বের করে যোগ করে 6 বছর না 7 বছর সেটা দিয়ে ভাগ দিব। 1 2 3 4 5 6 7 বছর, 7 দিয়ে ভাগ দেব, তাহলে আমাদের গড় আসবে। তারপরে জেড এরটা ওইভাবে করবেন, বের করে 7 দিয়ে ভাগ দিবেন, গড় আসবে। এবার আপনি পার্সেন্টেজ করবেন, কে বেশি কে কম সেটা বুঝে। তাই এখানে আমি আর এগুলো করাইতে চাচ্ছি না, এগুলো পারবেন পার্সেন্টেজের আগে যেটা দেখাইলাম সেটা দিয়া। এবার এটা দেখেন একটু এক্সেপশনাল, কি বলছে, ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য এক্সপোর্ট ফ্রম কোম্পানি এক্স এন্ড কোম্পানি ওয়াই মিনিমাম, মানে কোন বছরে এক্স এবং ওয়াই কোম্পানির ডিফারেন্সটা সবচেয়ে কম ছিল। এটা কিন্তু আনসার আমার অবশ্যই গ্রাফ দেখে করতে হবে। এক্স এবং ওয়াই এর মিনিমাম এক্সপোর্ট সবচেয়ে কম ডিফারেন্স ছিল কোন বছরটাতে। আপনার একটু গ্রাফের দিকে যদি ভালো করে তাকান, কাদের কাদের কম্পেয়ার করবেন, এক্স এবং ওয়াই। আপনি গ্রাফের দিকে তাকায় দেখেন কোন বছরে এক্স এবং ওয়াই সবচেয়ে কাছাকাছি ছিল। এক্স এবং ওয়াই সবচেয়ে কাছাকাছি কোন বছরে আছে দেখেন, এই হচ্ছে আমার এক্স, এক্স মানে হচ্ছে নেভি ব্লু, আর ওয়াই এক্স, এক্স হচ্ছে আমার নেভি ব্লু, আর ওয়াই, ওয়াই হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেল সবুজ। তো দেখেন কোন বছর গিয়া ওদেরকে সবচেয়ে কাছাকাছি পাওয়া যায়। মানে এইখানে দেখেন বেশ ভালোই একটা গ্যাপ, 94, 95ও ভালো গ্যাপ, হ্যাঁ 96 দেখেন অনেকটা কাছাকাছি গ্যাপ, 97 আবার অনেক বড় গ্যাপ, 98 তো আরো বড় গ্যাপ, 99ও বেশ বড় গ্যাপ। তার মজার ব্যাপার দেখেন কিভাবে আসলে আনসার করতে হয় না করেও। আসলে 96 দেখেন এইখানে দুইটা কোম্পানি এক্স এবং ওয়াই, তাদের গ্যাপ মানে পার্থক্য সবচেয়ে কম, তাহলে আনসার আমার কি হবে 96। আশা করি বুঝতে পেরেছেন যে আসলে কিভাবে আমরা পুরো ম্যাথটা না করেও আনসার করতে পারি গ্রাফগুলো দেখে। তাহলে আনসার হবে হচ্ছে আমাদের 96, অপশন সি। আচ্ছা এবার আসি, তাহলে এখান থেকে আরো কোশ্চেন আছে। What was the difference between the average export of three company 93 and the average export of 9? ভাই 93 এবং 98 এর মোট বের করবেন, তিন কোম্পানির বের করে এদেরকে আপনি গড় করবেন, তারপরে ডিফারেন্স করবেন, আপনার ম্যাথ চলে আসবে। তো এখানে আসলে সিবিআর বোঝানোর কিছু নেই। In how many of the given years were export from company Z more than the average annual export over given years? তাহলে এখানে তারা বলতেছে যে নিচের কোন বছর কোন কোম্পানি, কি বলছে, ইন হাউ মেনি অফ দ্য গিভেন ইয়ার্স, কত যে কয়টা বছর দেওয়া আছে এই কয়টা বছরের মধ্যে ওয়ার দ্য এক্সপোর্ট ফ্রম জেড কোম্পানি, জেড কোম্পানির এক্সপোর্ট মোর বেশি, মোর দেন দ্য অ্যাভারেজ অ্যানুয়াল এক্সপোর্ট ওভার দ্য ইয়ার। তার মানে পুরো বছরের যে এক্সপোর্ট তার যে গড়, সেই গড় থেকে কোন বছরে কোন কোন বছরে মানে কয়টা বছরে জেটের অ্যামাউন্টটা বেশি ছিল আমাদের কাছে সেইটা জানতে চাওয়া হয়েছে। এখন এইটার ক্ষেত্রে আমার কি করতে হবে, সবার আগে জেটের গড় বের করতে হবে। আপনি জেটের গড় বের করার পর আপনি এখানে নির্ণয় করতে পারবেন যে কোন কোন বছরে ওই গড় থেকে আপনার বেশি আছে সেটা জানতে চাওয়া হয়েছে। তো আমাদের প্রথম কাজ এখানে জেটের 7 বছরের সমষ্টি বের করে 7 দিয়ে ভাগ করে জেড কোম্পানির তার একটা গড় পাবো। আমি আনসারটা বলে দেই, এটা আর না করি আলাদা করে। আর যদি করতে বলেন তাহলে বিষয়টা হবে এরকম, জেড কোম্পানির আমরা গড় বের করব। তাহলে জেড কোম্পানির 93 সালে কত ছিল, জেড বলতে কি বোঝায়, লালটা, 93 সালে ছিল 60, তাহলে আপনার 60 প্লাস 94 সালে ছিল কত, 90, 90 প্লাস 95 সালে কি ছিল, 95 সালে লাল তাই না, 95 সালে ছিল 120, 120, 96 সালে ছিল 90, আর 97 সালে ছিল কোথায় 60, 98 সালে ছিল লাল, তার মানে এটা কত 60 ছিল, 98ও 60 ছিল।
এবার 99 ছিল হচ্ছে এইটা, তার মানে 100। এইবার আপনি 7 দিয়ে ভাগ করবেন, যে ভাগফলটা আসবে তারে যোগ করে 7 দিয়ে ভাগ দিলে যেটা আসবে সেটা হচ্ছে জেড কোম্পানির গড় আসবে। এখন তারা বলতেছে সেই গড় থেকে কয়টা বছর আছে যারা উপরে জেটের মানগুলো বোঝাচ্ছে। তো এরকম করে 4টা বছর পাবেন। জেটের এখানে যে গড়টা আসবে সেই গড়টা মেবি 80 সামথিং আসবে এরকম। তাহলে আপনি একটু খেয়াল করে দেখেন, এর গড় আমি আপাতত ধরে নিলাম যে এর গড়টা হচ্ছে 80 সামথিং। আমি যেটা দেখতে পাচ্ছি এখানে 60, এই 60 যদি নিয়ে আসি এখান থেকে 90 দিই, 80 সামথিংই হবে। আমি 80 ধরি মিনিমাম ধরে, এবার একটু দ্রুত ক্যালকুলেশন বের করার চেষ্টা করি। তাহলে আমাদের জেড কোম্পানিতে 93 কত আছে? 93 60 আছে, বা এটা ছোট উপরে না, এটা বাদ। এবার 94 দেখেন, 94 90, তার মানে এই বছর 80-র উপরে আছে। 95 সেও 80-র উপরে আছে। 96 90 সেও 80-র উপরে আছে। 97 80 নিচে 60, তার মানে এটা না, তার মানে 2 বছর। 98 80, হ্যাঁ 80 98 কত 70 80, হ্যাঁ 98 আছে, এবং 99 সেও আছে 90 সামথিং। তার মানে 4টা বছর আছে এখানে, 4টা বছর আছে যে পুরো বছরের জেটের যে গড় সেই গড় থেকে বেশি আছে এখানে জেটের অ্যামাউন্ট গুলো, সেটা হচ্ছে 4টা বছর। দ্যাট মিনস এখানে আমার 93 বাদ গেল, আর ওই দিক দিয়ে কি জানি একটা বাদ গেল আমার মনে নেই, যেটা দেখাইছিলাম আপনাদের। তার মানে মোট 4টা বছর পাইছি, যেটা কিনা জেটের গড় থেকে বেশি। আর আমরা একটু আনুমানিক ভাবে 80-কে ধরে স্ট্যান্ডার্ড ধরে কাজ করলাম। দেখাই যাচ্ছিল যে এখান থেকে যদি আমরা বিতরণ করি তাহলে 80-র মতো করে আসবে, ধরে সেরে ক্যালকুলেশন মুদির দোকানের মতো। এছাড়া কিন্তু আপনি এত সময় পাবেন না এদেরকে যোগ করে 7 দিয়ে ভাগ করে চিন্তা করার। আচ্ছা, এবার আমাদের আজকের লাস্ট টপিক, যেটা পাই চার্ট। পাই চার্ট বলতে কি, একটা বৃত্তের মধ্যে একটা প্রতিষ্ঠানের ওভারঅল চিত্র দেওয়া থাকবে, আর সেইখান থেকে আপনি খুব সহজে ধরতে পারবেন যে ওই প্রতিষ্ঠানের কোথায় কোন জায়গাগুলোতে কি ধরনের খরচ বা অন্য কিছু বা ইনকাম ইত্যাদি আসছে। তো বিষয়টা কেমন? তো এইটা জানতে গেলে আপনার যে বিষয়গুলো আগে জানতে হবে সেটা হচ্ছে আপনার বৃত্ত সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে। বৃত্ত কত ডিগ্রি, বৃত্ত কলা কি, বৃত্ত চাপ কি ইত্যাদি সম্পর্কে ভালো আইডিয়া থাকলে, জ্যামিতির ভালো আইডিয়া থাকলে এগুলো সহজে পারা যায়। দেখেন কি বলছে, দা ফলোইং পাই চার্ট শোস দ্য পার্সেন্টেজ ডিস্ট্রিবিউশন অফ দ্য এক্সপেন্ডিচার ইনকার্ড ইন পাবলিশিং আ বুক। একটা বই পাবলিশিং এর যত প্রকারের খরচ আছে সব এই পাই চার্টে দেওয়া আছে। স্টাডি দ্য পাই চার্ট এন্ড দ্য আনসার দ্য কোয়েশ্চেন বেস অন ইট। এই পাই চার্টের উপর বেস করে কিছু প্রশ্নের আনসার বের করতে বলছে। ভেরিয়াস এক্সপেন্ডিচার, বিভিন্ন প্রকারের খরচ, ইন পার্সেন্টেজে দেওয়া আছে ইনকার্ড ইন আ পাবলিশিং বুক। এবার আমরা পাই চার্টটার দিকে একটু খেয়াল করি। দেখেন আমরা এইখানে যেটা দেখতে পাচ্ছি, এই যে লাল বৃত্তকলা অংশটুকু, এইটুকু আসলে কি বোঝাচ্ছে? ট্রান্সপোর্টেশন কস্ট 10%, এটাকে রিপ্রেজেন্ট করছে। আবার এই যে বৃত্তকলাটুকু আছে, এই অংশটুকু দখল করে রাখছে, সেটা হচ্ছে প্রিন্টিং কস্ট 20%। আবার এই যে বৃত্তকলাটুকু আছে, এই অংশটুকু প্রমোশন কস্ট 10%, এটা রিপ্রেজেন্ট করছে। আবার এই দিক দিয়ে যে আমার বৃত্তকলাটুকু আছে সেটা রয়্যালিটি কস্ট 15%। আর এই দিক দিয়ে যে বিশাল অংশ দখল করে আছে সেটা কত? 20% বাইন্ডিং কস্ট। আর এই দিক দিয়ে সবচেয়ে বেশি অংশ দখল করে আছে ওই বৃত্তাকার জায়গার বা পাই চার্টে, সেটা হচ্ছে পেপার কস্ট। তার মানে আমরা বুঝতে পারছি একটা বই তৈরি করতে গেলে বা একটা বই পাবলিশ করতে গেলে সবচেয়ে বেশি খরচ কোথায় হচ্ছে? পেপার কস্টে সবচেয়ে বেশি খরচ হচ্ছে। এবং যদি বলি সবচেয়ে কম খরচ কোথায় হচ্ছে, সেক্ষেত্রে দুই জায়গায়, প্রমোশন কস্টে এবং আমাদের ট্রান্সপোর্টেশন কস্টে সবচেয়ে কম খরচ হচ্ছে। এই হচ্ছে আমাদের তথ্যগুলো। এইবার এই তথ্যগুলোর উপর বেস করে আমরা কিছু প্রশ্নের আনসার বের করার চেষ্টা করব। প্রথমে আসেন কি বলছে দেখি। If for a certain quantity of book, একটা নির্দিষ্ট সংখ্যক বইয়ের জন্য the publisher has to pay 30,600, ওই পাবলিশার 30,600 টাকা as প্রিন্টিং কস্ট হিসাবে খরচ করেছে। তার মানে সেই বইয়ের সংখ্যা কত জানি না, কিন্তু ওই সকল বইগুলো তার পাবলিশ করতে
তার যে সেকশনগুলোতে খরচ হয় তার একটা সেকশন এখানে বলা আছে, সেটা হচ্ছে প্রিন্টিং কস্ট। সে আসলে একটা নির্দিষ্ট পরিমাণ বই তৈরি করতে প্রিন্টিং কস্ট বাবদই তার খরচ হয়েছে কত, 30,600 টাকা, এটা তারা বলতেছে। এখন প্রশ্ন করা হচ্ছে দেন তাহলে হোয়াট উইল বি অ্যামাউন্ট অফ রয়্যালিটি টু বি পেইড ফর দিস বুক। তাহলে ওই সংখ্যক বইগুলোর জন্য যদি আমরা রয়্যালিটি কস্ট প্রদান করি তাহলে সেটা কত হবে। মানে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট বই, এটার প্রিন্টিং কস্টের জন্য যদি 30,600 টাকা খরচ হয়, তাহলে ওই বইগুলোরই আরেকটা কস্ট, সেটা হচ্ছে কি রয়্যালিটি। তাহলে রয়্যালিটির জন্য কত খরচ হবে। তাহলে আমরা এইখানে একটা নোট ডাউন করতে পারি, আমাদের পাই চার্টে যে তথ্য দেওয়া আছে সেই তথ্য মোতাবেক আমরা কি বলতে পারি, আমাদের প্রিন্টিং কস্ট বাবদ খরচ হয় কত পার্সেন্ট। দেখেন প্রিন্টিং কস্ট বাবদ খরচ হয় হচ্ছে আমাদের 20%। তার মানে আমরা এটা বলতে পারি যে আমাদের 20% এটা হলো প্রিন্টিং কস্ট বাবদ খরচ। আর এই 20%-এর এক্সাক্ট ভ্যালুটা কত, এক্সাক্ট ভ্যালুটা এখানে আমরা দেখতে পাচ্ছি 30,600 টাকা। এখানে পার্সেন্টেজের একটা হেভি নলেজ আপনার লাগবে, সেটা কি, আপনি কি এটা জানেন কিনা যে পার্সেন্টেজ সেম থাকলেও কোয়ান্টিটি কি হইতে পারে, ভিন্ন হইতে পারে। ভাই আমার একটা বই তৈরি করলেও প্রিন্টিং কস্ট বাবদ 20% খরচ মিন করে, আবার 1000টা বই তৈরি করলেও প্রিন্টিং কস্ট বাবদ 20% যে খরচটা সেটা ঠিকই থাকবে, কিন্তু বইয়ের সংখ্যা বাড়বে, আমার টাকার পরিমাণ বাড়বে। ওই যে পার্সেন্টেজ সেম কিন্তু কোয়ান্টিটি কি হইতে পারে, ভিন্ন হইতে পারে। এখন এইটা যদি 100টা বইয়ের জন্য হয় তাহলে 20টা বইয়ের জন্য আমার পার্সেন্টেজ 20%, কিন্তু টাকাটা কি থাকবে, ভিন্ন হবে। আচ্ছা এবার আসেন, আমি 20%-এর একটা ভ্যালু জানি, এখন আমি যে কোনো পার্সেন্টেজের ভ্যালুতে যাইতে পারবো। এবার আমার কাছে জানতে চাইছে কি, জানতে চাইছে হচ্ছে দেন তাহলে হোয়াট উইল বি অ্যামাউন্ট রয়্যালিটি টু পেইড ফর দিস বুক। তাহলে ওই বইগুলোর জন্য যদি আমি রয়্যালিটি বাবদ খরচ করি তাহলে কত টাকা আমার খরচ পড়বে। এখন আপনি একটু খেয়াল করে দেখেন তো আমাদের রয়্যালিটি বাবদ এই আমার পাই চার্টে কত টাকা খরচ বোঝাচ্ছে, রয়্যালিটি বাবদ 15% খরচ রিপ্রেজেন্ট করছে। তার মানে আমাদের 15%-এর ভ্যালু কত হবে, আসলে আমরা সেইটা বের করতে চাই। তো আমার যদি 20%-এর ভ্যালু এত হয় তাহলে আমি 1%-এর ভ্যালু যদি বের করতে পারি তাহলে যে কোনো জায়গায় যাইতে পারি। তো 30,600 ডিভাইডেড 20 দিয়া ভাগ করলে 1%-এর ভ্যালু আসবে, কিন্তু রয়্যালিটি মানে হলো 15%, অতএব 15%-এর ভ্যালু কত আমরা কিন্তু খুব সহজে এখন বের করতে পারবো। এই জন্যই বলছি যে আপনি গ্রাফ চার্টের ম্যাথ করতে যাবেন, আপনার অবশ্যই ম্যাথমেটিক্সের ভালো একটা আইডিয়া থাকতে হবে। বোঝা গেল কিনা, এইটুকু কি আমরা সবাই বুঝতে পেরেছি। তো এটা যদি আমরা কাটাকাটি করি, অপশন সি যেটা দেখতে পাচ্ছি 22,950 টাকা। এই হচ্ছে আপনাদের আসলে পাই চার্টের তথ্য থেকে কিভাবে আমাদের ইনফরমেশন বের করে নিয়ে আসতে হয়। আচ্ছা পরের কোয়েশ্চেনটাতে আসি, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল অ্যাঙ্গেল অফ the sector corresponding to the expenditure incurred on royalty। তার মানে এই প্রশ্নে আমার কাছে যেটা জানতে চাচ্ছে সেটা হচ্ছে যে হোয়াট ইজ দ্য সেন্ট্রাল অ্যাঙ্গেল, তাহলে আমার কেন্দ্রের কোণ কতটুকু হবে অফ দ্য সেক্টর, ওই যে বৃত্তকলাটা আছে এই কোরেসপন্ডিং টু দ্য এক্সপেন্ডিচার, মানে ওই বৃত্তকলায় যে কোণটা তৈরি হয়েছে সেই কোণ কত ডিগ্রি, এখন কিসের কোন কষ্টের সেটা বলে দিচ্ছে ইনকার্ড অন রয়্যালিটি। তার মানে রয়্যালিটি বাবদ আমার এই বৃত্তের যে অংশটুকু বা বৃত্তকলাটুকু দখল করে রেখেছে এই হচ্ছে রয়্যালিটি। এই রয়্যালিটি বাবদ এই যে আমার বৃত্তকলাটুকু, যেটা আমরা সেক্টর বলি, এই জন্য বলছি যে আমার জিওমেট্রি আইডিয়া থাকতে হবে যে সেক্টর কাকে বলে। এইখানে যে সেন্ট্রাল অ্যাঙ্গেলটা, এই সেন্ট্রাল অ্যাঙ্গেলটা কত ডিগ্রি আমাদের কাছে সেটা জানতে চাওয়া হয়েছে। এখন আমরা যদি বৃত্ত কত ডিগ্রি এই বিষয়টা না জানি তাহলে এই সেন্ট্রাল অ্যাঙ্গেল আমরা কিভাবে বের করব সেটাও কিন্তু আমাদের জন্য বেশ চ্যালেঞ্জিং হবে। এবার দেখেন আমি এই পুরো বৃত্তটাকে কি বলছি, 360 ডিগ্রি। 360 ডিগ্রির মধ্যে আমি কত পার্সেন্ট দেখাইতে পারছি, কোনো কিছু টোটাল পার্সেন্টেজ মানে 100%। আপনার এইখানে যে 15, 10, 10, 20, 25 এবং 20% দেখতে পাচ্ছেন, এই সবগুলো পার্সেন্টেজ যোগ করলে কত হবে, 100%।
ঠিক আছে, কোনো কিছু টোটাল মানেই 100%। তো একটা বইয়ের ক্ষেত্রেও আমার এখানে যা মিন করছে পার্সেন্টেজ, বইয়ের সংখ্যা বাড়লেও পার্সেন্টেজ সেম থাকবে, কোয়ান্টিটি ভিন্ন হবে। এখন প্রশ্ন হচ্ছে এই বৃত্তের 15% যে জায়গাটা, এইটা ওই 360 ডিগ্রির কত অংশ সে দখল করে রাখছে? তাহলে সহজ কথা হচ্ছে আমার সেন্ট্রাল অ্যাঙ্গেল যেটা বের করতে বলছে, সেন্ট্রাল অ্যাঙ্গেল, সেটা আমি কিভাবে বের করব? এই 360 ডিগ্রি, ঠিক আছে, 360 ডিগ্রি এর মধ্যে এটা কত অংশটুকু সেটা আমি জানি না। তাহলে একটা কাজ করে ফেলি, এত কিছু না করে আমি এই 360 এর জাস্ট 15% বের করে ফেলি। 15% মানে কি? 15/100। তো এটা আমরা যদি কেটে দেই তাহলে এখানে আমাদের কত আসে? 5 দিয়ে কাটলে এটা 3, 5 দিয়ে কাটলে এটা 2, 2 দিয়ে এটা কাটলে 18। এখন 3 18 কত? 54। তার মানে 54 ডিগ্রি অংশ দখল করে আছে। তার মানে 360 ডিগ্রির 15% হচ্ছে 54 ডিগ্রি। আর এই 54 ডিগ্রি অংশটুকু জায়গা আসলে কে দখল করে আছে? এইখানে রয়্যালিটি কস্ট বাবদ এই 54 ডিগ্রি জায়গা দখল করে আছে। এরকম এবং প্রত্যেকটার ক্ষেত্রে আপনি বের করতে পারবেন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের পাই চার্ট থেকে ইনফরমেশন দেখে বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার ওয়েগুলো। ওকে, আসেন আমরা আরো দেখি কয়েকটা আছে কিনা ওইগুলা। স্যার বলেন। এই যে রেড জোন আর ইয়েলো জোন, এটার পার্সেন্টেজ তো মেনশন করা নাই। মেনশন করা আছে, আপনি কি পরে পরে যোগ দিছেন না এখন? আমাদের সাথে যুক্ত হয়েছেন কখন? প্রথম থেকে দিছি, কিন্তু এখানে তো মানে ক্লিয়ার বোঝা যাচ্ছে না। এখানে বোঝা যাচ্ছে না, এখানে সাদার মধ্যে দেওয়া আছে, তো সাদার বাহিরে 10% দেওয়া আছে, তো এই জন্য বোঝা যাচ্ছে না। 10% 10%, কিন্তু এটা আমি প্রথমে ইন্ডিকেট করে বলছি যে এখানে 10%, ওইখানে 10%। ঠিক আছে, আবার যখন পিডিএফ দিব তখন ঠিকই এটা স্পষ্ট দেখা যাবে। আচ্ছা, এবার প্রশ্নটা কি বলছে দেখি। The price of book is markup 20% above the cost price। মানে কস্ট প্রাইসের 20% যদি আমি মার্কআপ করি তাহলে the mark price of a book is 180। তাহলে একটা বইয়ের মার্ক প্রাইস দাঁড়ায় হচ্ছে 180 টাকা, ক্রয় মূল্যের 20% বাড়াইলে। এখন বলছে দেন তাহলে what is the cost of paper use in a single copy of book। তাহলে একটা বই তৈরি করতে আমার পেপার কস্ট বাবদ কত টাকা খরচ হবে সেটা জানতে চাওয়া হয়েছে। তাহলে আমাদের এখানে কস্ট প্রাইসটা জানতে চাওয়া হয়েছে। কস্ট প্রাইসটা আমরা জানি না, সেটা ধরে নিব। ঠিক আছে, একদম পিওর ম্যাথমেটিক্স। লেট কস্ট প্রাইস সাপোজ x টাকা, তাহলে 20% যদি মার্কআপ করা হয় তাহলে আমার মার্ক প্রাইস কত হবে? 120% হবে। তাহলে 120% মানে কি? 120/100 ইন্টু এক্স, তার মানে এক্স এর 120%। এবার অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম এই এক্স এর মানটা বের করতে পারলেই তো আমার ক্রয় মূল্য চলে আসে। এক্স এর মান বের করতে গেলে আমার সমীকরণ লাগবে। তারা বলেই দিছে যে আমাদের এইখানে মার্ক প্রাইসটা এক্স্যাক্টলি কত টাকা। আমরা মার্ক প্রাইস পাইছি এত, আর এটার ভ্যালু আসলে তারা বলেই দিছে কত? 180 টাকা। তো এইটা যদি ক্যালকুলেশন করি তাহলে এক্স এর যে মানটা আসবে সেটা হচ্ছে একটা বইয়ের কস্ট প্রাইস। ওকে, তো এটা আমরা কাটাকাটি করলে কত আসে? 0 0 আমরা কেটে দিলাম, তাহলে 8 দুগুণে 16, 16 6 12, তাহলে 150-এর আবার এখানে কত পার্সেন্ট বের করতে বলছে? 20%। তো 20% যদি হয় কত আসে? ক্যালকুলেশনটা এটা কি 120 না? তো 120 আর এটা হচ্ছে 180, তাহলে কত? 150 সামথিং বা এরকম কিছু আসে। সেটাই বলতেছিলাম। 150। তাহলে এই যে 150, এই 150 আসলে কি? এটাই হচ্ছে কস্ট প্রাইস। কয়টা বইয়ের? একটা বইয়ের কস্ট প্রাইস হচ্ছে 150 টাকা। ফাইন। এখন আমাদের কাছে তারা জানতে চাইছে কি, দেন তাহলে হোয়াট ইজ দ্য কস্ট অফ পেপার ইউজ
ইন আ সিঙ্গেল কপি অফ আ বুক। তাহলে একটা বই তৈরি করতে আমার পেপার কস্ট কত টাকা পড়বে সেটা জানতে চাইছে। তাহলে এই একটা বইয়ের ক্রয় মূল্য আমার দাঁড়াচ্ছে হচ্ছে 150 টাকা। তার মানে আমি কি এটা বলতে পারি যে আসলে এই যে 150 টাকা এটা হলো 100%-এর ভ্যালু একটা বইয়ের ক্ষেত্রে? একটা বইয়ের ক্ষেত্রে কি এটা 100%-এর ভ্যালু না? এখানে আমার এই 100%-এর মধ্যে সব খরচ আছে, রয়্যালিটি, তারপরে বাইন্ডিং, পেপার কস্ট ইত্যাদি ইত্যাদি। এবার আমার জানতেছি পেপার কস্ট, তো পেপার কস্ট কত পার্সেন্ট? 25%। তার মানে আমি এই 150-এর সরাসরি 25% বের করলেই তো আমার হয়ে যায়। এখন একে কত, আবার 100, আবার 25-এ কত, এইভাবে না করে আমরা একটা কাজ করতে পারি। পেপার কস্ট আমাদের কাছে যেটা জানতে চাইছে সেটা হচ্ছে কত পার্সেন্ট দেওয়া আছে পেপার কস্ট? 25%। তাহলে সরাসরি আমরা বলতে পারি যে আমাদের পেপার কস্ট কত? 150 এর 25%। 25% মানে কি? 25/100। ঠিক আছে, তো এটা ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের পেপার কস্ট। তাহলে এটা আমরা কাটলে 25 দিয়ে কাটলে আমার এখানে হয় হচ্ছে 4, আর 4 দিয়ে কাটলে 3 4 12, তার মানে 3, আর ওইখানে হচ্ছে 37.5%। তার মানে আমাদের পার্সেন্ট না, 37.5 টাকা। তাহলে প্রতি বইয়ে আমার পেপার বাবস্ট কস্টই হচ্ছে 37.5 টাকা, যেখানে একটা বইয়ের টোটাল কস্ট 150 টাকা। এই হচ্ছে আমাদের প্রশ্ন। তো দেখেন, এইরকম করে পার্ট বাই পার্ট ম্যাথমেটিক্স এর নর্মাল ক্যালকুলেশন করে কিন্তু আমাদের সামনে আগাতে হবে। পরে কি বলছে? ইফ 5,500 কপি আর পাবলিশড, আপনি যদি 5,500 কপি পাবলিশ করেন, এন্ড এবং দ্য ট্রান্সপোর্টেশন কস্ট অন দেম অ্যামাউন্ট টু 28,500 টাকা, দেন তাহলে হোয়াট শুড বি দ্য সেলিং প্রাইস অফ দ্য বুক সো দ্যাট, যাতে করে দ্য পাবলিশার ক্যান আর্ন আ প্রফিট অফ 25%। মানে পাবলিশার যদি 25% প্রফিট করে তাহলে আপনার বইয়ের বিক্রয় মূল্য কত হবে আমাদের কাছে সেটা জানতে চাওয়া হয়েছে। এখন আপনি দেখেন, এই যে বিশাল একটা ইনফরমেশন উপরে দেওয়া আছে, এই দুইটা ইনফরমেশন ব্যবহার করে যদি আমি ম্যাথ করতে যাই তাহলে আমার অনেক বেশি সময় লাগবে। আপনারা একটু খেয়াল করে দেখেন তো, আমরা কি ঠিক আগের মেতে একটা বইয়ের কস্ট প্রাইস পাইছিলাম কিনা? পাইছিলাম না? 150 টাকা। এখন আপনার কস্ট প্রাইস যদি 150 টাকা হয় আর আপনি যদি 25% প্রফিট করতে চান এট 25% প্রফিট, তাহলে আপনার সেলিং প্রাইস কত হবে সেটাই জানতে চাইছে। তাহলে 25% প্রফিটের সেলিং প্রাইসের পার্সেন্টেজ কত? 125%। 125% মানে কি? 125/100 ইন্টু কস্ট প্রাইস কত? 150। শেষ ম্যাথ। আমরা ওই বিশাল হিউজ ক্যালকুলেশন যেটা, ওইটাতে যাব না। ক্লিয়ার? ওকে, লাস্ট ওয়ান কি বলছে? রয়্যালিটি অন দ্য বুক, বইয়ের উপর রয়্যালিটির যে কস্ট সেটা ইজ লেস দেন, সেটা কম দ্য প্রিন্টিং কস্ট বাই। তাহলে প্রিন্টিং কস্ট থেকে রয়্যালিটি কস্ট যে কম সেটা বাই, মানে অপশন থেকে বুঝতে পারছি পার্সেন্টেজে কত কম সেটা জানতে চাইছে। তাহলে আমার রয়্যালিটি কস্ট কত? 15% দেওয়া আছে না রয়্যালিটি কস্ট? খেয়াল করে দেখেন, 15% দেওয়া আছে রয়্যালিটি কস্ট। আর প্রিন্টিং কস্ট কত? প্রিন্টিং কস্ট হচ্ছে আমাদের এখানে প্রিন্টিং কস্ট, তাই না? 20%। তো এখন আমাদের কাছে এটা বলতেছে যে রয়্যালিটি কস্ট অন বুক ইজ লেস দেন, তাহলে রয়্যালিটি কস্টটা কত পার্সেন্ট কম? তাহলে আমাদের 20 মাইনাস 15, তার মানে 5% কম। কতর মধ্যে 5% কম? 20-এর মধ্যে 5 কম, তাহলে একসাথে কত? ঠিক আছে না, আমাদের 20-এর মধ্যে কম না। আমাদের কাছে তারা কি জানতে চাইছে? রয়্যালিটি অন দ্য বুক ইজ লেস দেন দ্য প্রিন্টিং কস্ট। তাহলে রয়্যালিটি কস্টটা প্রিন্টিং কস্ট থেকে পার্সেন্টেজে কত পার্সেন্ট কম? তাহলে রয়্যালিটি কস্ট হচ্ছে আমার কত? 5 কম। কার মধ্যে থেকে? 20-এর মধ্যে থেকে 5 কম, তাহলে 100-এ কত? তো এটা ক্যালকুলেশন করলে আমরা এখানে পাই হচ্ছে 4 দিয়ে এখানে পাই হচ্ছে কত? 25। তার মানে 25% কম। তার আনসার হবে কি? 25%। তো এই ছিল আমাদের গ্রাফ রিলেটেড তথ্য। মানে যত প্রকারের গ্রাফ হইতে পারে সবগুলা গ্রাফই একটা একটা করে আপনাদের দেখাইলাম, যাতে করে আইডিয়া নিতে পারেন যে এই গ্রাফগুলো আসলে কিভাবে আনসার করব। ঠিক আছে, তাহলে আপনাদের এই পর্যন্তই থাকবে। আমাদের কালকে ক্লাস হবে কিনা? হ্যাঁ বলেন। পিডিএফ আজকে দিয়ে দিবে, এটারও পিডিএফ দিয়ে দিবে।
আর এর আগে যে ক্লাসটা হয়েছে ওইটারও পিডিএফ দিয়ে দিবে, সমস্যা নেই। ওই পিডিএফটা দিয়ে দিও এখনই, হ্যাঁ? আচ্ছা, ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।